থালাবাটি হাতে ভিসি চত্বরে সেখানে স্লোগান দিচ্ছিলাম যে তুমি নাও আমি নই, রাজাকার রাজাকার। গেরিলারা যে অনুভূতিটা পেয়েছিল মনে ইসলামে সেই অনুভূতি পাচ্ছি। শিবিরের যারা ছিল তারা হয়তো ব্যাপারটাকে আসলে রাজাকার শব্দটাকে অন করেছে, জন্ম থেকে দেখে আসতেছি যে লীগের আমল। তো সেই জায়গা থেকে সরকার পতন সম্ভব এটা চিন্তা করাও খুবই অসম্ভব একটা ব্যাপার ছিল। জুলাইয়ের 2 বছর পূর্তিতে আমরা জুলাইয়ের পূর্বাপর বিভিন্ন ঘটনাগুলো স্মৃতিচারণ করছি বিভিন্ন চরিত্রের মাধ্যমে। আজকে আমাদের ফিরে দেখা জুলাইয়ে যুক্ত হয়েছেন আমাদের স্টুডিওতে ইশরাত জাহান ইমু, সাংগঠনিক সম্পাদক বিপ্লবী ছাত্র মৈত্রী। মণিবার্তা স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। জুলাইয়ের যে অভ্যুত্থান, সেখানে আমরা দেখলাম যে বিভিন্ন ব্লক মত পথের মানুষ একত্রিত হয়েছিল, বিশেষ করে ছাত্র তরুণরা। এই ঐক্যমত্যের সুতোটা কী ছিল? যে আমরা যে 36 দিন দেখি জুলাইয়ের একটা বিশাল একটা ঐক্যমত্য আমরা দেখেছিলাম, এটা কিভাবে সম্ভব হয়েছিল? প্রথমত এই যে আন্দোলনটা ছিল সেটা কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল। কোটার পক্ষে দেখা গেছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা সেটা নিয়ে কথা বলেছে। সেই কোটার জায়গা থেকে একত্রিত হয়ে পরবর্তীতে যে দমন পীড়ন চলমান আন্দোলনের উপর যে ধরনের রাষ্ট্রীয় দমন আমরা দেখেছি, সেটা পুলিশ হোক কিংবা সরকারি দলের মধ্য দিয়ে, এবং ছাত্রদের যে রক্ত ঝরার পরও যেভাবে ব্যঙ্গাত্মকভাবে কথা বলা হয়েছে, সেই জায়গা থেকে আমার মনে হয় সবাই একসাথে ক্ষোভে আরও বেশি একত্রিত হয়। এছাড়া আসলে বৈষম্যের বিরুদ্ধে প্ল্যাটফর্মের নাম হলো বৈষম্য, ঠিক এই কোটা বৈষম্যটাকে কেন্দ্র করেই আমরা একত্রিত হয়েছি। আমরা যদি দেখি জুলাইয়ের বিভিন্ন দিনগুলোতে মেয়াদের হলগুলো, বিশেষ করে রোকেয়া হল, শামসুন্নাহর হল, সুফিয়া কামাল হল, নারীদের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে এবং বিভিন্ন মোড় ঘোরানো মোমেন্টগুলোতে মেয়েদের হলগুলো লিডিং রোল প্লে করেছে। এই ঘটনাগুলো যদি স্মৃতিচারণ করেন, কিভাবে সেটা সম্ভব হলো? আপনাদের নারীদের অংশগ্রহণ থেকে আন্দোলনকারীরা শক্তি পেয়েছে। অবশ্যই যেদিন নারীরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে বেরিয়ে আসে থালাবাটি হাতে, সেই জিনিসটা পুরো আন্দোলনটাকে একদম ন্যাশনাল ফোকাসে এনে দেয়। সারা দেশব্যাপী মিডিয়া সরাসরি সম্প্রচার করে। ওই জায়গা থেকে আসলে আন্দোলনে নারীদের এরকম সকল নারী, বিশেষত আবাসিক নারীরা যেহেতু হল থেকে, এই পার্টিসিপেশনটা আসলে আন্দোলনের মোড়টা এমনভাবে ঘুরিয়ে দেয় যে পরবর্তী দিন থেকে যারা এর আগে পর্যন্ত আন্দোলনে এঙ্গেজ করছিল না কিংবা এর বাইরেও যারা, মূলত যে রাজাকার শব্দটা প্রয়োগের সাথে শিক্ষার্থীরা ক্ষোভে বিক্ষুব্ধ হয়, সেই জিনিসটাই আসলে নারীদেরকে অনুপ্রাণিত করে এই আন্দোলনে আসার। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই সেই রাজাকার শব্দটা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা বিতর্ক তৈরি হয়। সেই জায়গা থেকে আমি যদি আমার স্মৃতিচারণা করতে যাই, আমার অনেকগুলো ভিডিও ক্লিপও আছে যেখানে দেখা যায় যে আমরা থালাবাটি হাতে ভিসি চত্বরে সেখানে স্লোগান দিচ্ছিলাম যে তুমি নাও আমি নই, রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তো মূলত রাজাকার শব্দটাকে ডিজোন করার, হয়তো সেখানে আন্দোলনের যেহেতু অনেক স্টেক হোল্ডার ছিল, শিবিরের যারা ছিল তারা হয়তো ব্যাপারটাকে আসলে রাজাকার শব্দটাকে অন করেছে, কিন্তু অধিকাংশ আমরা যারা শিক্ষার্থী ছিলাম তাদের মধ্যে এই রাজাকার শব্দটা শিক্ষার্থীদেরকে কেন বলা হলো, বারবার যে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, তার সরকারের কোনো সমালোচনা করলেই সেটাকে মুক্তিযুদ্ধের সমালোচনা বা মুক্তিযুদ্ধ বিরোধী যে অবস্থানটা তারা বলতে চায়, সেটা জায়গা থেকে আমাদের প্রতিবাদ ছিল। এবং যে স্বজন হারানোর বেদনা পরবর্তীতে আমরা শুনতে পেলাম, এই জায়গা থেকে আসলে যে ইনসেনসিটিভিটি ছিল তৎকালীন সরকারের, বিশেষত রাষ্ট্রপ্রধান হিসেবে শেখ হাসিনার, সেই জায়গা থেকেই মনে হয় যে আন্দোলনটা, তার বক্তব্য আসলে আন্দোলনটাকে পুশ করেছে। এবং নারী শিক্ষার্থীদের পার্টিসিপেশন, সেটা হল ভেঙে বের হওয়া হোক, পরবর্তী সময়ে মিছিলগুলোর সামনে সারিতে থাকা হোক, কিংবা ঝড় বৃষ্টি, সবকিছুর মধ্যে আসলে নারীদের যে অবস্থান, সে একদম রাতভর অবস্থান, সেই জিনিসটা আন্দোলনটাকে অনেকটাই বেগবান করেছে। জুলাই আসলে ভয়, সাহস, মৃত্যু, রক্তের একটা ইতিহাস। আমরা যদি দেখি 16 জুলাই 6 জন আবু সাইদ সহ 6 জন শহীদ হয়। এরপরে প্রতিদিনই মৃত্যুর মিছিল বাড়তে থাকে। আন্দোলনের একজন সংগঠক হিসেবে সারা দেশ থেকে যখন এরকম মৃত্যুর ঘটনাগুলো শুনতেছিলেন, আপনাদের কেমন অনুভূতি হচ্ছিল? এবং 17 জুলাই আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, পরবর্তী প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। ওভারঅল মুভমেন্টগুলোতে আপনি যদি 36 দিনের, জুলাই 36 দিনের ইম্পর্টেন্ট ঘটনাগুলো স্মৃতিচারণ করতে চান, আপনার কোন স্মৃতিগুলো মাথায় আসে? ওই অভ্যুত্থানের সময় আমরা আসলে যখন বিশ্বত হল বন্ধ হয়ে যায় 17 তারিখ, সেদিন বিভিন্ন জন, এই যে হলের যে হলপাড়া ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে পুলিশরা অবস্থান করে। তারা কুচকা আওয়াজের মতো আওয়াজ করতেছিল ভয় পাওয়ানোর জন্য। বাইরে আবার যে একটা পকেট গেট আছে বঙ্গবন্ধু হলের পেছনে, সেই জায়গাতে আবার এখানকার যেই লোকাল আওয়ামী লীগের যুবলীগ এবং যারা ছিল তারা অবস্থান করছিল। তো একরকম আটকে পড়া অবস্থান ছিল। সেখান থেকে একজন শিক্ষকই আমাদেরকে উদ্ধার করে বিজয় একাত্তর হলের ওখান থেকে। কারো পায়ে সম্ভবত কিছু একটা ভাবে আঘাত লাগে, সেই নারীর
শিক্ষককে নিয়ে অনেক দৌড়াদৌড়ির মধ্যে পড়তে হয়। সেখান থেকে বের হয়ে যাওয়া এবং যখন আমরা দেখতে পাই যে হলের অধিকাংশ শিক্ষার্থী বেরিয়ে যাচ্ছে, মানে আমার মনে আছে এটা আমরা খুব লুকিয়ে হল থেকে বের হই, আসলে শহীদ মিনার যাই, সেখান থেকে আবার এদিকে আসা। তো আমি ওড়না নিয়ে বের হই নাই তাড়াহুড়োর মধ্যে, বা কিছু মানে ফোনটা ছাড়া আর কিছুই ছিল না সাথে। ওই অবস্থাতে হল থেকে বেরিয়ে যাওয়া, তাও এতদিনের জন্য ব্যাপারটা। এরপরে যেহেতু মানে হলের একজন আবাসিক ছাত্রী, ঢাকায় আসলে অন্য কোথাও যাওয়ার জায়গা বা পরার কাপড় কিছুই ছিল না, কিন্তু তখন সবার মধ্যে আসলে যে সমন্বয় ছিল, বিভিন্ন মানুষজন কাপড় চোপড় দিয়েছে, একদিন দুদিন বিভিন্ন বন্ধুদের বাসায় থাকা, সেটা উত্তরাতে যাওয়ার পরে হচ্ছে মেট্রো স্টেশন সেদিন পুড়িয়ে দেয়, তারপর উত্তরা থেকে ফিরে আসতে না পারা, পুরো সময়টার এক্সপিরিয়েন্সে মনে হয়েছিল যে আমরা মুক্তিযুদ্ধ যদি হতো তাহলে তখন আমরা গেরিলারা যে অনুভূতিটা পেয়েছিলাম, মনে হচ্ছিল আমরা সেই অনুভূতি পাচ্ছি। যে কখনো ওয়ারি, কখনো কেরানীগঞ্জ, কখনো উত্তরা। আমাদের এক বন্ধু ছিল, তার বাবা পুলিশ, তো তার বাবাকে কল দিয়ে দিয়ে বিভিন্ন চেকপোস্ট পার হওয়া। এই আন্দোলনের শেষের দিকে হচ্ছে যখন একটা গানের মিছিল হয়, যে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য তাদের, সেটা প্রেস ক্লাব থেকে হচ্ছে, প্রেস ক্লাবের ওই দিকটাতেই ঘুরে। তো মিছিলের থাকার সময় মনে হচ্ছিল সামনে পেছনে সব দিকেই তো পুলিশ পয়েন্টগুলোতে, তো মনে হচ্ছিল মিছিলের সামনে থাকবো না, পেছনে থাকবো না, মাঝে থাকবো, যদি গুলি মারে তাহলে সামনে বা পিছনে থাকলে মারা যাওয়ার চান্স বেশি। ওই সময়ের আসলে মানে তখনের অনুভূতি কিংবা তখনকার বাস্তবতা কেমন ছিল, কেমন অনুভূতি হয়েছিল, সেটা 2 বছর পরে এসে মনে হয় আর অনুভব করা সম্ভব না, কারণ পুরো অভিজ্ঞতাটা এতটা সাররিয়াল ছিল, মানে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অকল্পনীয়। তখন এত সাহস আসলে কোথা থেকে আসছে আমাদের সবার জানা নাই। তখন আসলে সবার মধ্যে একটা ঐক্য ছিল ঘুরে ফিরে, সেটা আমি নারীদের ক্ষেত্রে কথা বলি, কিংবা সেখানে বিভিন্ন দলের মানুষজনের যে পার্টিসিপেশন ছিল, সেইটা পরবর্তী সময়ে আসলে যে পরিবর্তনটা হয়েছিল সেটা একটা ধাক্কার মতো। বা এই অভ্যুত্থানের খুব সম্ভবত 5ই আগস্টে তখন আমরা ছিলাম ডাকসুর নিচে, পুরো ক্যাম্পাস তখন লকডাউন, এবং সকালবেলা শহীদ মিনারে কয়েকজনকে গুলি করা হয়। আমি গণতান্ত্রিক ছাত্র জোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন নেতাকর্মীদের সাথে যোগাযোগ ছিল, সেখান থেকে জানতে পারি, মানে তখন আমাদের প্রতিদিন আপডেট দিত যে কোন দিক দিয়ে ঢুকা যাবে, কোন দিক দিয়ে বের হওয়া যাবে, কোথায় কে আছে। একজন গিয়ে দেখে আসতো, সে বাকিদেরকে জানাতো যে কোন দিক দিয়ে যাওয়া আসা করা যাবে। তো সেখান থেকে তারা জানায় যে শহীদ মিনারে যারা অবস্থান করছিল একজনের মাথায় গুলি লাগে, তো ওইখানে তো অবস্থান করা যাবে না। এবং উপর দিয়ে তখন 5ই আগস্ট 11টা 12টা বা দুপুরের দিকে, আমার ঠিক সময়টা মনে নেই, তখন আমরা শুনতে পাই যে যে সেনাপ্রধান আছে তিনি জনগণের সামনে কথা বলতে চান, হ্যাঁ জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিতে চান। তো তখন আমাদের মধ্যে একটা সংখ্যা তৈরি হয়, তাহলে কি সেনাবাহিনী ক্ষমতা দখল করতেছে। মকারি করে কিন্তু বলা হয়েছিল যে সেনা সরকার চাই, কিন্তু বাস্তবতা তো তেমন ছিল না। সেটা আমরা চেয়েছিলাম যে সেনাদের সাথে সরকারের একটা বা পুলিশের একটা বিরোধিতা তৈরি হোক, কিন্তু বাস্তবে আসলে সেনা শাসন যদি হয়, সেটার ইতিহাস আমরা জানি কখনোই ভালো হয় না। সেই জায়গা থেকে একটা নতুন একটা আশঙ্কা তৈরি হয়। এর মধ্যে উপরে হেলিকপ্টার চলতেছিল, ভিসি চত্বরের দিকে প্রায় শিক্ষক নেটওয়ার্কের একটা প্রোগ্রাম চলতেছিল, সাদা দলের শিক্ষকরাও ছিল খুব সম্ভবত। ওখান থেকে প্রায় 15-20টার মতো গাড়ি আজিমপুরের দিকে যায়। আমরা আবার বিভিন্ন গ্রুপে বা যেভাবেই কথা হইতেছিল ফোনে, তখন জানতে পারি যে আজিমপুর বা যাত্রাবাড়ির দিক থেকে মিছিল আসার চেষ্টা করতেছে ফ্লাইওভারে, বাট পারতেছে না, আটকে আছে। অনেকে আজিমপুরের দিকে সিনিয়ররা আটকে আছে। তো ওই সময় আসলে মনে হয়েছিল যে উপর দিয়ে আবার ড্রোনও উঠতেছে, তার উপরে হেলিকপ্টার উঠতেছে, পুলিশের এতগুলো গাড়ি, শহীদ মিনারে গোলাগুলি। মানে ওই দিন আসলে ওইখান থেকে বেঁচে ফিরতে পারবো কিংবা, মানে মনে হয়েছিল যে ওই দিন আসলে ক্যাম্পাসের ভেতরে তখন পর্যন্ত তো কিছু হয়নি, পরবর্তী সময় ওভাবে গুলি গুলি হয়নি ক্যাম্পাসের ভেতরে। ওই দিন একটা আশঙ্কা তৈরি হয়। পরবর্তীতে যখন আমরা টিএসসি রাজু ভাস্কর্যের সেখানে যে অনেকগুলো মিছিল আসতে শুরু করে, তখন আমরা বুঝতে পারি যে আসলে পুরো সিনটা পরিবর্তন হচ্ছে এবং পুলিশি যে বাধা, সেই জিনিসগুলো শিথিল হয়ে আসছে। পুরো অভিজ্ঞতাটাই আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে স্মৃতিচারণ করতে গেলে মনে হয় অনেক কিছু আবছা আবছা হয়ে গেছে তখন, মানে এত রাশ এবং এত একটা ট্রমাটাইজিং সিচুয়েশন যে ওইটা সব স্মৃতি এখন স্পষ্টভাবে মনে নেই। সর্বশেষ 5ই আগস্টের যেটা হয়েছিল, আমাদের 2-3 জনকে হচ্ছে ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে হচ্ছে ধরে নিয়ে গিয়েছিল আকাশ ভাই, তৈয়ব ভাই, ছাত্রমৈত্রীর নগরের প্রেসিডেন্ট ছিল তৈয়ব ভাই। ওনারা জেলে না ডিবি হেফাজতে ছিল ওনারা। তো ওখান থেকে ওনারা আসে, ওনাদেরকে আমরা ফুল দিয়ে বরণ করি, এবং যখন আমরা জানতে পারি আসলে হাসিনার পতন ঘটেছে, এরপরে তারা ওখান থেকে মুক্তি পায়, তো তাদের অভিজ্ঞতা শুনে এবং ওই মানে বিকাল থেকে পুরো ব্যাপারটা একটা বিশাল সেলিব্রেশনের মধ্যে দিয়ে যায়। সবাই মিষ্টি খাওয়াচ্ছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, মানে যে যা পাচ্ছে সবকিছু উজাড় করে দিচ্ছে। মানে এই যেই দমন পীড়ন, সেটার একটা শেষ আসছে, এবং আসলে এত মানুষ মানে বিজয় উল্লাস আসলে 16 ডিসেম্বরে কেমন ছিল জানি না, 71-এ কিন্তু 24-এরটা দেখেছি। আমরা যখন দেখলাম যে 16 জুলাইয়ের পর থেকে লাশের মিছিল, তখন সমঝোতার পথ অনেকটা বন্ধ হয়ে যায়।
আপনারা কখন মনে করলেন যে এটা কোটা সংস্কার থেকে অনেকটা সরকার পতন আন্দোলন দিকে টার্ন করেছে এবং এক দফার দিকে মুভ করতেছে? আপনারা মাঠ থেকে কি অনুভব করছিলেন? ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ার পরে আসলে আন্দোলনটা শিথিল হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। তখন আমার এক প্রাইভেট ইউনিভার্সিটির ফ্রেন্ড, ও সাউথ ইস্টে পড়ে, নাহিয়ান, ও হচ্ছে কল দিয়ে বলে যে ওরা 2-2,500 ছেলে প্রাইভেটের, ওরা হচ্ছে ক্যাম্পাসের দিকে আসবে, আমরা আছি কিনা। আমার কাছে শুনে মনে হয় যে সে খুব অতিরঞ্জিত কথা বলতেছে, মানে সে 2,500 মানে স্টুডেন্ট নিয়ে আসলে মার্চ করবে, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা সম্ভব কিনা একটা মানে সন্দেহের জায়গা থাকে। পরবর্তীতে আসলে প্রাইভেট ইউনিভার্সিটি যেইভাবে লিডটা নিল, আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটি যদি থাকতো তাহলে ব্যাপারটা এভাবে হতো না, যেহেতু সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রিকতা থেকে বের হয়ে যখন সেটা সারা দেশে ছড়িয়ে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটি সহ সবাই যখন এই আন্দোলনটা করাতে আসে, তখনই ব্যাপারটা সফলতার দিকে যায়। ক্যাম্পাস বন্ধ থাকলেও এর মধ্যে কিন্তু আমরা বিভিন্ন সময়ে ঢোকার সুযোগ হয়েছে। তখন আমরা এই লাশের মিছিলটা আসলে আমার নিজের চোখে দেখা, যখন আমরা উদ্যান গেটের ওখানে দাঁড়িয়েছিলাম, এরকম মানে সারি সারি জাস্ট একটার পর একটা স্ট্রেচারে করে হচ্ছে কাঁধে করে লাশ নিয়ে যাচ্ছে, মানে আমি ওই মোমেন্ট ওখানে থাকি না, আমি সরে গেছি, কারণ মনে হয়েছে যে ব্যাপারটা আসলে নেয়ার মতো না, মানে খুবই ফেস করার মতো না পুরো অভিজ্ঞতা আসলে। এবং সায়েন্স ল্যাব উত্তরায় যারা ছিল, উত্তরার যার বাসায় ছিলাম, ওখানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কয়েকটা স্টুডেন্ট মারা যায় তখন ইতোমধ্যে। তো এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে না, মানে তখন আসলে সরকারের সাথে আলোচনার কোনো সুযোগ তৈরি হয় না। এবং সেই সময়ে 3 জন সমন্বয়ক, সার্জিস, তারপর হাসনাত এবং হচ্ছে হাসিব ভাই, ওনারা মিলে হচ্ছে যেই 8 দফা কি 9 দফা ছিল সেখান থেকে সরে আসার যে আলোচনাটা হয়, এর আগেও আসলে মিছিলে বা আন্দোলনের সময় তাদের সাথে নানা রকম সংঘাত হয়, তারা সরকার বিরোধী স্লোগান দিতে চায় না। কিন্তু আমার সংগঠন বা যে আমি তখন সংগঠনের সদস্য ছিলাম না, কিন্তু ছাত্রমৈত্রীর কর্মীর মতো কাজ করতাম, তখন যখন আমরা বিভিন্ন সময় স্লোগান দিতাম, আমার একদিন মনে আছে যে শহীদ মিনার এরকম স্লোগান দিচ্ছিল, সেখানে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইফ ভাইরা ছিল, তখন সার্জিস ভাইরা এসে মানে বাধা দেওয়ার চেষ্টা করে, বা আমাদের মনে হয়েছিল যে সমন্বয়করা আসলে আন্দোলনটাকে, বিশেষত সেই 3 জন সমন্বয়ক, তারা আন্দোলনটা এক ধরনের সমঝোতার দিকে চলে যাচ্ছে। পরবর্তীতে যখন 7 জন সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া হয়, সেখান থেকে যখন তারা আবার আন্দোলন বাতিলের এক ধরনের ঘোষণা দেয়, সেখান থেকে মনে হয়েছিল যে তাদের দ্বারা আসলে এই আন্দোলন পরিচালনা করা সম্ভব না, এই আন্দোলন এখন আর কোটার দাবির মধ্যে নাই, আমাদের আসলে এটা একটা বৃহত্তর একটা আন্দোলনের দিকে গেছে। এই রেজিম যে আসলে এই ধরনের মানে 7টা স্টুডেন্টকে আন্দোলনের লিডারদেরকে তুলে নিয়ে গিয়ে এই ধরনের কাজ করতে পারে, এদের মধ্যে থেকে সুবিধাবাদী কয়েকজনকে বেছে নিয়ে তাদের সাথে একটা আঁতাত করতে পারে, এবং সারা দেশে আসলে যেভাবে খুন করতেছিল এবং যেভাবে আন্দোলনকারীদেরকে দমন করতেছিল, সেই জায়গা থেকে আসলে এই পুরো 16 বছরের যে অভিজ্ঞতা, সেটার একটা ক্ষোভ তো রাজনৈতিক দলগুলো সহ প্রত্যেকটা মানুষের একটা অভিজ্ঞতার জায়গা ছিল। কিন্তু আমরা তো আসলে, আমার জন্ম থেকে আমি দেখে আসছি যে শেখ হাসিনা ব্যতীত তো কোনো রাষ্ট্রপ্রধান আমরা দেখি নাই, বা জন্ম থেকে দেখে আসতেছি যে লীগের আমল। তো সেই জায়গা থেকে সরকার পতন সম্ভব এটা চিন্তা করাও খুবই অসম্ভব একটা ব্যাপার ছিল। কিন্তু এই দমনপীড়ন দেখার পরে আসলে মানে বিকল্পকে একটা প্রশ্ন যখন তৈরি হয় যে হাসিনা চলে গেলে কে হবে, বিএনপি তো ভালো না, জামাত তো ভালো না, ওই আশঙ্কার জায়গা থেকে না বিকল্পকে কিছু একটা হবে, কিন্তু এই মুহূর্তে এই সরকার দ্বারা সম্ভব না। শুধু কোটা বৈষম্য না, রাষ্ট্রীয়ভাবে এই যে মুক্তিযুদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীদেরকে যে মুখোমুখি করে দেওয়া মুক্তিযুদ্ধ কোটার মধ্যে দিয়ে, কিংবা এই যে রাজাকার শব্দের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধকে শুধুমাত্র একটা দলীয় কর্মসূচির মতো মনে করা, এই জিনিসগুলোর বিরুদ্ধে আসলে এই অভ্যুত্থান অবশ্যই হওয়ার ছিল। সেটার দিকে এক দফার দিকে যেতে শিক্ষার্থীরা একরকম বাধ্যই হয়েছে, এটা আলটিমেটলি এদিকেই যাওয়ার ছিল। আমরা দেখলাম যে আন্দোলনের সব স্তরে নারীরা ফ্রন্ট লাইনার ছিল এবং দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা জেলায় নারীরা সামনে থেকে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। কিন্তু 5ই আগস্টের পর আমরা যখন দেখলাম লিয়াজু কমিটি গঠন, সরকার সাথে দেন দরবার বা সরকার গঠন প্রক্রিয়ায় নারীকে মিসিং ছিল। আপনারা কি ছিলেন এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়? সরকারের সিদ্ধান্ত গ্রহণ না, শুধু নারীদের অংশগ্রহণ বলবো না, এই যে সরকার কিভাবে গঠন হবে, কাদেরকে নিয়ে গঠন হবে, এই পুরো জিনিসটার মধ্যে শুধু নারী শিক্ষার্থীরা না, পুরো শিক্ষার্থীদের মধ্যে দিয়ে যে অভ্যুত্থান হয়েছিল, এখান থেকে শিক্ষার্থীরাই মিসিং হয়ে গেছিল। কারণ 5ই আগস্টের পরবর্তীতে 8ই আগস্ট যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হইলো, সেটা আসলে কাদের মতে তৈরি হয়েছে কিংবা কারা এই উপদেষ্টা হবে, সেটা নির্ধারণ কিন্তু কোনো জনপরিসরে হয় নাই। এই অভ্যুত্থানটা তো শহীদ মিনার থেকে ধরেন 1 দফার ঘোষণা আসুক কিংবা সেটা জনপরিসরে হয়েছে, কিন্তু এই সরকার গঠন প্রক্রিয়া, সেটার ক্ষেত্রে কিন্তু ছাত্রদের সাথে কিংবা জনগণের সাথে কারোর সাথে সেই স্বচ্ছতার জায়গা ছিল না। সেখানে শুধু নারী শিক্ষার্থী না, মানে পুরোপুরি ছাত্রদের যে স্টেকটা ছিল সেই জিনিসটাই পুরোপুরি নাই হয়ে গেছিল।
সেটা গুটি কয়েক ছাত্র প্রতিনিধিদের নামে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও পুরো শিক্ষার্থীদের যে অ্যাজ এ বডি বা ধরেন যে নতুন সরকারটা তৈরি হইতেছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়া সেই স্বচ্ছতা নাই। সেটা পরবর্তীতে আমরা জানতে পারলাম যে ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে, সেনাদের মধ্যে দিয়ে সেই গভর্নমেন্ট গঠিত হয়েছে, যেই সেনারাই আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। এটার মধ্যে দিয়ে আসলে এই অভ্যুত্থান জনগণের কিংবা ছাত্রছাত্রী সবার থেকে সেই 8ই আগস্টেই অভ্যুত্থান আর জনগণের কাছে নেই, অন্য কোনো একটা পক্ষের কাছে চলে গেছে সেই জায়গাতে। আর এর বাইরে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে আসলে এই অভ্যুত্থানের নেতৃত্বে কারা ছিল কিংবা এই অভ্যুত্থান পরবর্তীতে ফল কারা ভোগ করছে সেটার দিকে দেখলে আমরা দেখতে পাই যে খুবই উগ্র কট্টর যে ডানপন্থী একটা গোষ্ঠীর উত্থান আমরা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেখছি। সেই গোষ্ঠীটাই কিন্তু মানে যেই সমন্বয়কদের সাথে আমি 5ই আগস্ট পূর্ববর্তী সময় পর্যন্ত বা 5ই আগস্ট পর্যন্ত যাদের সাথে আমি এক কাতারে দাঁড়িয়ে আন্দোলন করেছি, যাদের সাথে সলা পরামর্শ করেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, হলগুলোয় মিটিং করেই কিন্তু মেয়েদের মিছিলগুলো নিয়ে যাওয়া হতো, সেই জায়গায় 5ই আগস্ট পরবর্তীতে যখন এই যে ত্রাণের কাজ চলতেছিল তখন এই বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের দ্বারা, আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের দ্বারাই রাস্তা দিয়ে হাঁটার সময় কটু কথা বা বাম এই ধরনের মকারি কিন্তু আমি তাদের থেকে শুনতে হয়েছে। সেটা নারীর জন্য হোক কিংবা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের জন্য হোক, সেই জায়গা থেকে কিন্তু তারা অন্যান্যদের স্পেস যে সংকুচিত করে দেওয়া, যে ইনক্লুসিভ রাষ্ট্রের কথা বললো তারা দিন শেষে সেটা দিতে পারে নাই। সেই জায়গা থেকে শুধুমাত্র আমার মতো ভিন্ন মতাদর্শের নারীরা না, ধরেন চট্টগ্রামে একজন যেই আন্দোলনের লিড ছিল ঈশা দে কিংবা ফাতেমা খানম কিংবা সিলেটে যে সাহারা খাতুন, তারা কিন্তু সবে পরবর্তীতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হয়েছিল। তারা যেই বাকছাস ছাত্র সংগঠন গঠন হয়েছিল সেটারই অংশ ছিল। পরবর্তীতে কিন্তু এসব নারী নেতৃত্ব বিভিন্ন রকমের স্লাট শেমিং, অনলাইনে বুলিং, হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে কিন্তু সরে যেতে বাধ্য হয়েছে। ইভেন যদি নুসরাত তাবাসসুমের কথা বলি, তিনি বর্তমানে একজন এমপি, কিন্তু এর পূর্ববর্তী সময়ে কিন্তু তাকেও বিভিন্নভাবে যে অনলাইন বুলিং, হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তার ছবি বিকৃতি, ব্যক্তিগত ছবি বাইরে বের করে দেওয়া, এগুলোর জন্য কিন্তু এই অভ্যুত্থানের যে নেতৃত্ব, তারই যেই সহযোগী সহসমন্বয়ক, তারা কিন্তু অবস্থান নেয় নাই। সেই জায়গা থেকে নারীদের নিরাপত্তা কিংবা নারীদের রাজনীতিতে অংশগ্রহণের যেই ট্রেন্ডটা আমরা 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে দেখেছিলাম, এটা সংকুচিত হওয়ার পেছনে এই অভ্যুত্থানের নেতৃত্ব, এই অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা তাদের রাজনৈতিক মতাদর্শ সবকিছু আসলে একই রকম ভাবে প্রভাবিত করেছিল। আমরা 5ই আগস্ট দেখলাম যে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজপথে। আপনি একজন সংগঠক হিসেবে নিশ্চয়ই সেই আশা, উদ্দীপনা সেগুলো অনুভব করেছেন মাঠ থেকে। আসলে 24 জুলাইয়ের অ্যাসপারেশনের বাংলাদেশের রূপটা কেমন ছিল? আমরা গত 2 বছরে কতটুকু অর্জন করলাম? আপনি কতটুকু আশাবাদী সামনের বাংলাদেশকে নিয়ে? জুলাইয়ের আকাঙ্ক্ষার কথা বলতে গেলে আসলে তখন তো এই যে রাষ্ট্রীয় যেই দমনপীড়ন, মানে পুলিশ বাহিনী, এটা সারা বছর 16 বছর কিংবা এর পূর্ববর্তী সময় থেকে আমরা যেভাবে দেখছি পুলিশ, র্যাব, বিজিবি, তারা যেভাবে অতিরিক্ত বল প্রয়োগ করে, যাকে তাকে খুন-গুম করে ফেলতে পারে, এই পুলিশের সেই চরিত্রটাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, ওই জুলাইয়ের মধ্যে দিয়ে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই যে সে একটা গুলি করে ফেলতেছে, একটা বাচ্চা শিশুকে সে মেরে ফেলতেছে, হেলিকপ্টার থেকে গুলি করতেছে, এটার কোনো জবাব দিতে তার রাষ্ট্রকে দিতে হচ্ছে না। কিংবা যেই আইন কানুন সেগুলো কিছু তোয়াক্কা না করে রাষ্ট্রীয় যেই যে যারা ক্ষমতাসীন সরকারি দল কিংবা তাদের যে সংগঠনগুলো, যুবলীগ, সেটা ছাত্রলীগ, প্রত্যেকটাই তারা যা কিছু ইচ্ছা আসলে করতে পারে, তাদের ক্ষমতার অপব্যবহার, অপপ্রয়োগ করতে পারে। সেই জায়গা থেকে আসলে এই যে কাঠামো, এই কাঠামোটার প্রতি মানুষের এক ধরনের ক্ষোভ ছিল। শিক্ষাক্ষেত্রে কোটা বৈষম্য হোক, সেটা এরকম প্রত্যেকটা স্ফিয়ারে আসলে। কিন্তু এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমার মনে হয় কোনো সেন্ট্রালাইজড কিছু ছিল না। এই অভ্যুত্থান নিয়ে আমার আকাঙ্ক্ষা হয়তো এই ব্যবস্থার উচ্ছেদ সহ আরো অনেক কিছু যেরকম ছিল, ধরেন এই যে ধনী গরিবের বৈষম্য, এই অর্থনৈতিক বৈষম্য থেকে ধরে নারী পুরুষের বৈষম্য, অনেক কিছু হয়তো আমার আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আরেকজনের আকাঙ্ক্ষা আসলে এক এক রকম ছিল, কারণ এই ডাইভার্সিটিটা ওই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ক্ষেত্রে আমাদের মধ্যে ছিল। কারণ 90-এর অভ্যুত্থানে যেরকম নির্দিষ্ট কিছু দাবি দেওয়া ছিল, জুলাই অভ্যুত্থানে সেটা ছিল না। সবাই নিজ নিজ ক্ষোভের জায়গা থেকে, নিজ নিজ রাগের জায়গা থেকে এই অভ্যুত্থানে এসে একত্রিত হয়েছিল। একটা জায়গায় এক ছিল যে তারা যেই রাষ্ট্র কাঠামো এবং যেই সরকার আছে তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ। কিন্তু সেখানে বিএনপি কেন পার্টিসিপেট করেছে, জামাত কেন পার্টিসিপেট করেছে, বামপন্থী দলগুলো, বিপ্লবী ছাত্রমৈত্রী বলেন বা যারাই কেন পার্টিসিপেট করেছে, এই উদ্দেশ্যের জায়গা থেকে আসলে খুবই ভিন্নতা আছে। সেই জায়গা থেকে জুলাইয়ের আকাঙ্ক্ষা সম্মিলিতভাবে যদি একটাও হয় যে রাষ্ট্র সংস্কার কিংবা এই কাঠামোর উচ্ছেদ, সেই বাস্তবতা থেকে আসলে আমরা অনেক দূরে। সেই যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কিংবা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের পথ যে অভ্যুত্থানের নেতৃত্ব থেকে ধরে পরবর্তীতে যে এই অভ্যুত্থানের অংশীদার যেসব রাজনৈতিক শক্তি, তারা কেউই আসলে ধরে রাখতে পারে নাই। এবং এই অভ্যুত্থানটা বলতে গেলে
একজন অভ্যুত্থানকারী হিসেবেই বলবো যে অভ্যুত্থানটা একটা ব্যর্থ অভ্যুত্থান হয়েছে। এবং শুধু এই অভ্যুত্থান না, 90-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে শিক্ষা খাতের যে পরিবর্তন চেয়েছিলাম আমরা, সেটা অনেকাংশে ব্যর্থ হয়েছে। 71-এর মধ্যে দিয়ে আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের স্বপ্ন দেখেছিলাম, জাতিগত বিভেদ থাকবে না যেই স্বপ্ন দেখেছিলাম, সেটা যেমন ব্যর্থ হয়েছে, 24ও ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে আসলে তার মানে কি এই অভ্যুত্থান করা ভুল ছিল আমাদের? সেটা আমি মোটেও বলবো না। মানে 71 কিংবা 90-এর যে আকাঙ্ক্ষা, আলটিমেটলি সেটা বাস্তবায়ন হয় নাই দেখে কিন্তু পরবর্তী অভ্যুত্থানটা ঘটে। মানে একটা অভ্যুত্থান যখন ব্যর্থ হয়, এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু পরবর্তী একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের বীজ বপন হয়। তো সেই জায়গা থেকে বলবো 24-এর এই অভ্যুত্থান ব্যর্থ হওয়া, এই বৈষম্যগুলো আসলেই দূর না হওয়া, সেটা অর্থনৈতিক বৈষম্য হতে পারে, সেটাই লিঙ্গ যে বৈষম্য, লিঙ্গভিত্তিক যে বৈষম্য, সেটা হতে পারে। এই বৈষম্যগুলো দূর করার যেহেতু সম্ভব হয়নি, এটার মধ্যে দিয়ে আসলে পরবর্তী আরেকটা অভ্যুত্থানের বীজ বপন হয়েছে, কারণ এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। 24শে জুলাইয়ের যে প্রত্যাশার বাংলাদেশ ছিল, আশা করি সামনের দিনগুলোতে এই সংগ্রাম আন্দোলন জারি থাকবে। সংস্কার মাধ্যমে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গড়ার স্বপ্নটা সামনে দিয়ে এগিয়ে যাবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে বণিক বার্তার ফিরে দেখা জুলাইয়ে অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। ঈশ্বর জানিমু, আপনাকে ধন্যবাদ। বণিক বার্তাকেও ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।